রংপুর ও লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড, আহত বেশ কয়েকজন। ৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার। পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের। ছুটি শেষে ফের রাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ। আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রংপুর ও লালমনিরহাটের দুটি উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে কয়েক হাজার বাড়িঘর। এছাড়াও কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টি শুরু হয়। দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ১২ শতাধিক ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুটি গ্রাম। ভেঙে পড়েছে টিনশেড, আধা পাকা ও কাঁচা বাড়িঘর। উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে হাজারো মানুষ। আর কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুরে নদী পারাপারের সময় বজ্রপাতে 2 বোন সহ 3। এদিকে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। এতে ঘরবাড়ি ডুবে যাওয়ার শঙ্কা বাড়ছে তীরবর্তী মানুষদের। এ নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। নদী তীরবর্তী বাসিন্দাদের কি প্রস্তুতি রয়েছে এই তিস্তার পানি বেড়ে যাওয়ার বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে? শ্রেয়া, গত 2-3 দিন ধরেই কিন্তু এই অঞ্চলে পূর্বাভাস দেওয়া হচ্ছিল যে ভারী বর্ষণ হবে, বৃষ্টিপাত হবে। আমরা দেখছি যে গত 2 দিন থেকে কিন্তু একদম ভারী মেঘলা আকাশ, সূর্যের দেখা আজকে সারাদিনও মেলেনি। গতকাল রাতে কিন্তু ভারী বর্ষণ হয়েছে এই অঞ্চলে। এর যে উজানে ভারতীয় অংশ, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া গিয়েছে, যার কারণে কিন্তু তিস্তার পানি খুব দ্রুত আকারে বেড়েছে। আজকে সকালবেলা গত 9 ঘন্টায় প্রায় 70 সেন্টিমিটার পানি কিন্তু ডালিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। যদিও বা ভাটি অঞ্চলে এখনো পানিটা আসেনি, যেহেতু ডালিয়া পয়েন্টে কিন্তু বিকেল 3টার যেটি পরিমাপ, যে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পাউবো বলছে যে আগামী 24 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করবে এবং এই অঞ্চলে কিন্তু বন্যার দেখা দিতে পারে। এবং ডালিয়া থেকে এই যে ভাটি অঞ্চল, আমি যে জায়গাগুলোতে রয়েছে, এটি কিন্তু বন্যা প্রবণ একটি নিচু এলাকা। এই এলাকায় কিন্তু পানি আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর ধারণা করা হচ্ছে বা শঙ্কা করা হচ্ছে যে আগামী সন্ধ্যা নাগাদ, রাত 8টা-9টার পর কিন্তু এই অঞ্চলে তীব্র পানি আসবে এবং প্লাবিত হবে। এবং মানুষজন কিন্তু সেই আগের মতোই কিন্তু আতঙ্কে রয়েছেন, কেননা এই সময় আসলে বন্যা আসলে হুট করে কিন্তু আসে না। এই সময় কিন্তু একদম শুষ্ক চর পড়ে যায়। মানুষজন বাদাম থেকে শুরু করে শীতকালীন আগাম শাকসবজি যেগুলো, সেগুলো কিন্তু চরাঞ্চল এবং চরাঞ্চলের নিম্নাঞ্চলে আবাদ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় কিন্তু এই পানিটা হঠাৎ করে আসতেছে এবং মানুষজন অনেকটাই আতঙ্কিত। তবুও তারা প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু রাত্রে পানি আসবে। এবং আরেকটা শঙ্কা রয়েছে যে আগামী 24 ঘন্টা এই অঞ্চলে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে, যার কারণে আজকে যদি সারা রাত বৃষ্টি হয়, সেই সাথেই পানি এভাবে একদম পানির ঢল চলে আসে, বিদ্যুৎ থাকবে না, এক প্রকার একদম ঘুটঘুটে পরিস্থিতি তৈরি হবে। এই যে আতঙ্ক একটা তিস্তা পারবাসী। পাশাপাশি আজকে কিন্তু এই লালমনিরহাটে ঝড় হয়েছে, ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এরকম একটা ঝড়ের আবহাওয়া রয়েছে। এই ঝড়, বৃষ্টি, বন্যা সব মিলিয়ে মানুষজন কিন্তু শঙ্কিত, আতঙ্কিত। আসলে এটা হতাহত ঘটনাও ঘটতে পারে। পাশাপাশি বন্যায় তাদের জনজীবন বিপর্যস্ত হবে। পশু পাখি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা বিপাকে পড়েছেন, কেননা বৃষ্টি বাদলের কারণে প্রাকৃতিক যে খাদ্য উৎস, সেগুলো কিন্তু একবারে নেই বললেই চলে। পাশাপাশি রান্নার যে ব্যবস্থা থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপন, সেটি কিন্তু এক প্রকার অনেকটা বিপর্যয় দেখা দিয়েছে সেখানে। এবং সাধারণ মানুষের যে চলাচল গত 2 দিন ধরে কিন্তু সেটি কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আজকের রাতটা তিস্তাবাসীর হয়তোবা বেশ আতঙ্কে কাটবে। যদি আবহাওয়া একবারে খুব খারাপ না হয়, তখন হয়তোবা কিছু স্বস্তির জায়গা থাকবে, পানি বৃদ্ধি থাকবে। তবে পাউবো বলছে যে তারা আসলে সতর্ক করছে, সতর্কবার্তা তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে দিচ্ছে এবং তারা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ বকুল। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মাহফুজ বকুল। এদিকে খাগড়াছড়িতে 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। ভোর 6টা থেকে জেলা সদর ও গুইমারায় 144 ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে জনজীবন। পুরো দমে চালু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বেড়েছে দূরপাল্লা ও শহর কেন্দ্রিক গণপরিবহন চলাচল। শহরের বিভিন্ন মোড়ে বসানো চেকপোস্ট তুলে দেওয়া হলেও টহল রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে 24 সেপ্টেম্বর আন্দোলনে নামে যুগ্ম ছাত্র জনতা। অবরোধ চলাকালে গেল 27 সেপ্টেম্বর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর এবং গুইমারায় 144 ধারা জারি করে প্রশাসন। পরদিন গুইমারায় সহিংসতায় 3 জন নিহত হন। আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি চোখ দিচ্ছেন নুরুসাফা মানিক, যাচ্ছি তার কাছে। মানিক, 144 ধারা প্রত্যাহারের পর সেখানকার জনজীবনের চিত্রটা কেমন দেখছেন, এবং সেই সাথে জানাবেন যে আর কোনো শঙ্কা রয়েছে কিনা সংঘর্ষ বা অন্য কিছুর? দেখুন শ্রেয়া, খাগড়াছড়িতে আজ ভোর 6টা থেকে খাগড়াছড়ি সদর পৌরসভা এবং গুইমারা 3 জায়গায় যে 144 ধারা ছিল টানা 8 দিনে, সেটি প্রত্যাহার হওয়ার পর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আমি এখন যে জায়গায় আছি সেটি হলো খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গিয়া স্কোয়ার এলাকা। এই এলাকার এই সড়কে কিন্তু গতকাল ও কিন্তু এক অংশ দিয়ে চলাচল করতে পারত এবং এক অংশ কিন্তু বন্ধ ছিল চেকপোস্টের কারণে, তবে সেটি এখন চালু রয়েছে। এবং একইভাবে খাগড়াছড়ি শহরের যেসব সড়কে এরকম চেকপোস্ট কিংবা অন্যান্য প্রতিবন্ধকতা ছিল তার সবই কিন্তু এখন উঠে গেছে এবং এর ফলে কিন্তু যান চলাচলের সংখ্যা বেড়েছে এবং এর পাশাপাশি অন্যান্য যে কার্যক্রম স্বাভাবিক সেটি কিন্তু পুরোদমে শুরু হয়েছে। এবং এর ফলে খাগড়াছড়িতে যারা ঘুরতে আসছেন কিংবা খাগড়াছড়িতে যারা প্রয়োজনীয় কাজে আসছেন তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা স্বাভাবিকভাবে করতে পারছেন। একই চিত্র কিন্তু গুইমারা উপজেলায় কিন্তু রয়েছে। আর এই শুধুমাত্র আজকে থেকে নয়, গেল বুধবার থেকে কিন্তু এই অবরোধ যেহেতু শিথিল রয়েছিল সেই কারণে কিন্তু খাগড়াছড়ির যে স্বাভাবিক চিত্র সেটি কিন্তু ফিরতে শুরু করেছিল। তবে এখন যেহেতু একদম আনুষ্ঠানিকভাবে প্রশাসন থেকে 144 ধারা প্রত্যাহার করা হচ্ছে এবং সেটি কিন্তু মানুষ আরও একদম নির্বিঘ্নে তাদের যে কার্যক্রম সেটি করতে পারছেন। এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন 144 ধারা প্রত্যাহার হলে কিন্তু যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় কিংবা কোনো ধরনের আশঙ্কা যদি নাও থাকে, তারপরে যাতে জননিরাপত্তার সাথে তারা পুলিশের টহল এবং স্ট্রাইকিং ফোর্সগুলোকে তারা অ্যাক্টিভ রেখেছে এবং তারা কার্যক্রম অব্যাহত রেখেছে। তো সবকিছু মিলিয়েছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে 144 ধারা প্রত্যাহার নিয়ে খবরাখবর। শ্রেয়া, ধন্যবাদ মানিক। খাগড়াছড়ি থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন নুরুসাফা মানিক। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণে মেডিকেল রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান 144 ধারা প্রত্যাহারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক। কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। টানা ছুটির পর আজ থেকে আবারও শুরু হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে। তবে ছুটির পর হওয়ায় সংখ্যাটা অনেকটাই কম, যদিও বারবার নির্বাচনের তারিখ পরিবর্তনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনের প্রচারণার সময় বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। অংশগ্রহণমূলক যে একটা নির্বাচন আমরা চাই, সেটা এই 16 তারিখে আমরা আশা করি যে করা সম্ভব। এখন আমরা নতুন করে আবার আজকে প্রচারণা শুরু করে দিয়েছি, আর সবার মধ্যে আবার একটু করে উৎসবের আমেজ ফিরে এসেছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে যদি এর আমেজটা নষ্ট করতে চায়, তো তাহলে তো স্বভাবতই শিক্ষার্থীদের মুখোমুখি তাদেরকে আবারও দাঁড়াতে হবে। আমরা চাই 16 তারিখে শিক্ষার্থীরা যারা ভোটে অংশগ্রহণ করেছে তারা বিজয়ী হবে, আমরা যারা ভোটে সহযোগিতা করছি আমরাও বিজয়ী হব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর সহ 3 জেলায় পদযাত্রা স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রংপুর নগরের শিক্ষা অফিসের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এতে যোগ দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। একসাথে আগামী 9 অক্টোবর উপজেলায় গণমিছিল ও 16 অক্টোবর 10 উপজেলার নদী তীরবর্তী 11টি স্থানে মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। একই কর্মসূচি পালিত হয়েছে লালমনিরহাট ও গাইবান্ধায়। এই
5 জেলার সব উপজেলায় গণমিছিল সমাবেশ করব এবং 16 তারিখ তিস্তার অববাহিকায় মশাল প্রজ্বলিত করব। তারপরে যদি দাবি মানা না হয়, কাজ শুরু করে না হয়, আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য থাকব। এই জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য রংপুরবাসী বিগত সময় আমাদেরকে প্রতারিত করেছে, আমরা ধোঁকা খেয়েছি। এই ধোঁকার জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন করে দাবি আদায় করতে হবে। আমরা মনে করি অতি দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, না হলে এটা মহা আন্দোলনের রূপ নেবে। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন 5 শতাধিক রোগী। এ নিয়ে আরো খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ, যাচ্ছি তার কাছে। হারুন, হঠাৎ করে জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ আসলে কি? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? শ্রেয়া, জয়পুরহাটে কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে, এখানে প্রায় 250 শয্যার যে হাসপাতাল, এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 5 শতাধিক। তো গতকাল থেকে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে ডাক্তাররা যেটা বলছেন, পৌরসভা এলাকার কিন্তু এখানে ডায়রিয়া রোগী আক্রান্ত সংখ্যা বেশি রোগী। তো এক্ষেত্রে তারা মনে করছেন যে পৌরসভার যে পানিগুলো আছে, পানিবাহিত কোনো পানি থেকে কোনো এই ডায়রিয়ার কোনো সূত্রপাত আছে কিনা। তো এই জন্য পৌর কর্তৃপক্ষকে তারা জানিয়েছে। তো পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত পানি সংগ্রহ করে তারা কিন্তু এটা বগুড়াতে পাঠিয়েছে এবং তারা সতর্কতার সহিত এই পানি ফুটে পাঠ করার জন্য তারা বলছেন। তো জয়পুরহাটে কিন্তু ওই যে আপনার জেনারেল যে হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু এই যে ওয়ার্ড আছে ডায়রিয়া ওয়ার্ড, এই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু বেড ছাড়াও কিন্তু মেঝে বারান্দায় এবং চিকিৎসা নিচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে একসাথে এত রোগীর চাপ, তারপর জনবল সংকট, এরপরও তারা কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু পানি যেটা আছে, পানি ফুটিয়ে খাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো আরেকটি জিনিস যারা জানিয়ে রাখি, যে চিকিৎসকরা আরেকটি জিনিস বলছেন যে পৌরসভার বাইরে থেকে যে রোগীগুলো আসছেন, তারা হয়তো কয়েকদিন যে পূজা উৎসব ছিল, উৎসবে তারা বিভিন্ন জায়গার খাবার খেয়ে কিন্তু এই ডায়রিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো এর জন্য সাধারণ মানুষকে তারা সচেতন থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এইভাবে আশঙ্কাজনক হারে ডায়রিয়া রোগী বাড়াতে কিন্তু পৌরবাসী একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তির সর্বশেষ খবর। শ্রেয়া, ধন্যবাদ হারুন আপনাকে। জয়পুরহাট থেকে ডায়রিয়ার খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির সময় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে জেলা শহরের পশ্চিম দাসরার স্বর্ণাকার পট্টির অভি অলংকার দোকানে 2 জন প্রবেশ করে। এ সময় দোকানের মালিক শুভ দাসের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রায় 22 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দাবি করা হয়, বাধা দিলে শুভকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সিন্দিতে পুলিশ কর্মকর্তার উপর চাঁদাবাজদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 7 জন। মামলাটি করেন শহর পুলিশ ফাঁড়ির সদস্য সোহেল পারভেজ। এতে আসামি করা হয়েছে 5 জনের নাম সহ অজ্ঞাত আরও 25-30 জনকে। এরপরেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 7 জনকে। গতকাল শহরের আরশিনগর এলাকায় টহলে ছিলেন পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার। এ সময় যানবাহনের চাঁদাবাজি দেখে প্রতিবাদ করেন। এক পর্যায়ে কয়েকজনকে আটক করলে অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন শামীম আনোয়ার। সড়ক কিংবা মহাসড়ক, কুষ্টিয়ার অধিকাংশ রাস্তায় বেহাল দশা। প্রতিদিন শত শত চালের ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াতের ফলে বড় বড় গর্ত আর খানাখন্দে বাড়ছে দুর্ভোগ। একই অবস্থা ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছোট বড় গর্ত পাশ কাটিয়ে হেলে দুলে চলছে গাড়ি। ইট সুরকির প্রলেপে আপৎকালীন সংস্কারেও মহাসড়কে কমেনি দুর্ভোগ। ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভারঘাটা পর্যন্ত প্রায় 47 কিলোমিটার সড়কই যেন মরণ ফাঁদ। ফরিদপুর রাস্তা, তারপর বরিশালের রাস্তা, সব রাস্তা অবস্থা খুবই খারাপ। রাস্তা ভাঙা, মালিক মাজুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাতি ভেঙে যাচ্ছে, গাড়ির বডি ছুটে যাচ্ছে, বক্সেতে মাল পড়ে যাচ্ছে, ঝাঁকি লাগে, মাজায় ব্যথা পায়, কষ্ট হয়। বর্তমান এভারেজ 40-45-এর উপরে গাড়ি উঠানো যাচ্ছে না। সড়ক বিভাগের দাবি, টেকসই মেরামতে চাওয়া হয়েছে বরাদ্দ। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। 47 কিলোমিটার যে গর্তগুলো হয়ে গেছে
গর্তগুলোরে আমরা এখন বিটুমিনাস মানে পাথর বিটুমিন দিয়ে এগুলো করে দিতেছি, মেরামত করতেছি। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের অবস্থাও প্রায় একই রকম, বেহাল দশা আঞ্চলিক ও গ্রামীণ রাস্তারও। কুষ্টিয়া আমলডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বটতৈল থেকে খাজানগর পর্যন্ত অনেক দিন ধরেই জরাজীর্ণ। দেশের অন্যতম বড় মোকাম খাজানগর থেকে প্রতিদিন শত শত ট্রাক চাল নিয়ে চলাচল করে এই পথ দিয়ে। আলমডাঙ্গার এই রাস্তা বিজাই খারাপ, পুকুর জায়গায় পুকুর হয়ে গেছে। দৈনিক আপনার 20টা 30টা করে অটো উল্টায়, ভাঙার কারণে মনে করেন গাড়ি পাল্টি খাইতেছে, ভাঙে পড়ে থাকতেছে। শিগগিরই সড়কটি মেরামতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগ। অনুমোদনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যাচাই বাছাই প্রক্রিয়াধীন আছে। এই দরপত্রটি অনুমোদন হলে এই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত কাজ শুরু করা হবে। রোডস এবং এলজিইডি সবার সাথে কথা বলেছি, ওনারা চেষ্টা করছেন যে ওনাদের বাজেট যেন ঠিকঠাক মতো টাইমলি চলে আসে এবং ওনাদের কার্যক্রম যেন স্মুথ হয়, সেই জন্য ওনারা চেষ্টা করছেন। রওশনারা তানিয়া, চ্যানেল 24। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 840, 856 and 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। আমরা সেই আর্টিকেল 142-তে আরো 2টা আর্টিকেল ঢোকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই, যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা? নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই। সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। কিন্তু এই সনদে কি থাকবে? সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি বিক্রি না হওয়ায় জমে আছে 12 লাখ মেট্রিক টন পাথর। এগুলো বিক্রি করে সরানো না হলে পর্যাপ্ত জায়গার অভাবে বন্ধ হয়ে যেতে পারে পাথর উত্তোলন। তাই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ দাবি আমদানিকারকদের। পাথরের বিশাল মজুদ দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ইয়ার্ডে। এই খনিতে পাথর উত্তোলন হয় 6টি সাইজের, যার মধ্যে 4টি বিক্রি হলেও জমে আছে বেলাস্ট ও বোল্ডার সাইজের প্রায় 12 লাখ মেট্রিক টন পাথর। অবস্থা এতটাই বেগতিক যে এগুলো বিক্রি করে সরানো না হলে পর্যাপ্ত জায়গার অভাবে বন্ধ হয়ে যেতে পারে পাথর উত্তোলন। আবার খনি থেকে পাথর পরিবহনের জন্য যে রেলপথ রয়েছে সেটিও জরাজীর্ণ, কাজেই মজুদ থাকা বড় সাইজের পাথরগুলো সড়কপথে নেওয়াও সম্ভব নয়। তাই দ্রুত সমাধান চান আমদানিকারকরা। রেল লাইনটা দিলে সুবিধা হয়, যেখানে বেশিরভাগ পাথর লাগে ওই জায়গায় হলো রেল লাইনের জন্য সুবিধা। দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য, আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য প্রয়োজন। এখানে শুধু খনিতে শুধুমাত্র আমরা পাথরের তা না, এখানে 10,000 লোক সরাসরি জড়িত, তাদের জীবন মানের সঙ্গে সংশ্লিষ্ট। বড় বড় কনস্ট্রাকশন, বড় বড় প্রজেক্টগুলোতে সেগুলা ভারতের পাকুর স্টোনটাকেই এই দেশের ইঞ্জিনিয়াররা সাপোর্ট দিচ্ছেন,
যার কারণে আমদানি হয়ে আসতেছে। এই কারণে আমাদের বাংলাদেশীয় যে পাথরটা এটা এই প্রজেক্টগুলোতে চলছে না। যদিও পাথর বিক্রিতে সরকারি পদক্ষেপের পাশাপাশি রেললাইন সংস্কারেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি এই সমস্ত সরকারি সংস্থার যদি পৃষ্ঠপোষকতা থাকে, দেশের ডোমেস্টিক রিসোর্সকে ব্যবহার করার প্রপার ওয়েজে, তাহলে অবশ্যই তো আমাদের এই পাথর উৎপাদন বা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আছে। মাইনিং কর্তৃপক্ষের অর্থায়ন এটা আমরা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিচ্ছি, মন্ত্রণালয়কে আমরা প্রস্তাব দিয়েছি। ওনারা যদি নীতিগতভাবে সম্মত হয় তাহলে আমরা আমাদের ডিপিপি থ্রো করব। জায়গার অভাবে গেল বছরের ফেব্রুয়ারি থেকে 2 মাস 9 দিন বন্ধ ছিল খনি থেকে পাথর উত্তোলন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, দেশ 24-এ নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।